সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র রেডিওর শিক্ষামূলক অনুষ্ঠান আলোর ভুবন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন অনলাইনে এবং আপনারা টেক্সটের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সেজন্য যেটি করতে হবে www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ এই পেজটিতে আপনাদের মনের কথাগুলো আমাদের জানাতে পারেন। শ্রোতা, আজকের আলোর ভুবন অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু। আপনাদের জন্য আজকে থাকছে একটি বিতর্ক প্রতিযোগিতা। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা শুনে আসি বিতর্ক প্রতিযোগিতা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আলোর ভুবন প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি বিতর্ক পর্বে। বিতর্ক পর্বে সভাপতিত্ব করছি আমি নাজনীন হুদা সুমনা, সম্মান চতুর্থ বর্ষ, মাৎস্যবিজ্ঞান অনুষদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহসাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ দানেশ ডিবেটিং সোসাইটি। আমার সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন যারা: রাশিদ আঞ্জুম তন্ময়, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সম্মান প্রথম বর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এবং আরও রয়েছে তাইয়েব তানজিম, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ। আমাদের আজকের বিতর্কের বিষয়: করোনা পরবর্তী বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেয়া বেশি জরুরি। বিতর্কটি সনাতনী নিয়মে হবে এবং এর পক্ষ দলে রয়েছে বিক্রম বিহার এবং বিপক্ষ দলে রয়েছে ছোট যমুনা। আমি প্রথমে বিক্রম বিহারের প্রথম বক্তা ময়ূরী আক্তারকে ডেকে নেব তার বক্তব্য প্রদানের জন্য। ময়ূরী আক্তার, রাজশাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। আজকের বিতর্কের মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা পরবর্তী বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে পক্ষে বলছি। বিষয়টি প্রথম বক্তা হিসাবে আমি সংজ্ঞায়ন করে যাচ্ছি। বিষয়টি 4টি ভাগে ভাগ করা হয়েছে। করোনা পরবর্তী বাংলাদেশ, তাত্ত্বিক শিক্ষা, কারিগরি শিক্ষা জোর দেওয়া বেশি জরুরি। প্রথমে আসছে করোনা পরবর্তী বাংলাদেশ। করোনা পরবর্তী বাংলাদেশ বলতে যা বুঝিয়েছি, করোনার জন্য যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেই বিধিনিষেধ সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়ার পরবর্তী সময়কে বলছি করোনা পরবর্তী বাংলাদেশ। তাত্ত্বিক শিক্ষা, তাত্ত্বিক শিক্ষা বলতে সাধারণ শিক্ষা বোর্ডের আন্ডারে যে সকল শিক্ষাকে বোঝানো হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এ সকল। কারিগরি শিক্ষা, কারিগরি কথাটির অর্থ হলো শিল্প প্রণালীর দক্ষতা, অর্থাৎ যে বিশেষ শিক্ষার দ্বারা প্রণালীগত দক্ষতা বিকাশ ঘটানো হয়। অর্থাৎ যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি ও কলকারখানা যন্ত্রপাতি ব্যবহারের বা পরিচালনার জন্য বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কারিগরি শিক্ষা বলা হয়। জোর দেওয়া মানে হলো কারিগরি শিক্ষা খাতে সরকারি এবং বেসরকারিভাবে বাজেট বাড়ানো এবং প্রয়োজনে তাত্ত্বিক খাতে ভর্তুকি বাজেট কমিয়ে হলেও। 2. কারিগরি শিক্ষার মান উন্নয়নে দক্ষ শিক্ষক, অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং কারিগরি সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা। মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর পরিমাণ বাড়ানো এবং প্রতিষ্ঠানগুলোতে সিট বাড়ানো। প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার উদ্যোগ নেওয়া। কারিগরি শিক্ষার্থীদের ভাতা, বৃত্তি এবং উপবৃত্তির পরিমাণ বাড়ানো এবং প্রয়োজনে তাত্ত্বিক শিক্ষার্থীদের বৃত্তি কমিয়ে হলেও কারিগরি শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা করা। কারিগরি শিক্ষা গ্রহণে জনগণকে আগ্রহী করতে ব্যাপক গণসচেতনতা তৈরি করা এবং সরকারি এবং বেসরকারিভাবে এবং সামাজিকভাবে কারিগরি শিক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করা। এখন আমরা যে সকল যুক্তি আনছি সে সকল যুক্তি হচ্ছে: করোনা পরবর্তী সময়ে কর্মমুখী শিক্ষা বেশি দরকার, শিক্ষাখাতের বিনিয়োগকে কার্যকরী করা, শিক্ষিত বেকারের হার কমানো, কারিগরি খাতে পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি করা, কারিগরি শিক্ষার মান উন্নয়ন, রেমিটেন্স। এখন প্রথমে আসছি কারিগরি শিক্ষার মান উন্নয়ন। কারিগরি শিক্ষার মান উন্নয়ন কেন করতে হবে? কারণ তাত্ত্বিক শিক্ষার ক্ষেত্রে আমরা হাতে কলমে শিক্ষাটা কম পাই। সেক্ষেত্রে আমরা যদি কারিগরি শিক্ষার উপর জোর দিই তাহলে কিন্তু আমরা হাতে কলমে বা দক্ষ হতে পারছি। সেক্ষেত্রে কাজে পর্যায়ে গিয়ে আমরা সেই দক্ষতাকে কাজে লাগাতে পারছি এবং সেই দক্ষতার কারণে আমরা কাজটাকে আরও বেশি উন্নয়নমূলক করতে পারছি।
শিক্ষিত বেকারের হার কমানো। যখন আমাদের কাজের দক্ষতা বেশি থাকবে তখন আমাদের চাকরি বা কাজের জায়গাটাও বেশি থাকবে, সেই ক্ষেত্রে আমরা শিক্ষিতের বেকারের হার কমাতে পারবো। কারিগরি খাতে দক্ষ জনশক্তি তৈরি করে উৎপাদনশীলতা বাড়াতে পারবো। কারিগরি শিক্ষার মান উন্নয়ন করতে হবে, সেই মান উন্নয়নের কারণে আমরা দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো এবং আমাদের রেমিটেন্স বাড়াতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ময়ূরী আক্তারকে। বিতর্কের এ পর্যায়ে ডেকে নিব বিপক্ষ দলের প্রথম বক্তা প্লাবন গোস্বামীকে। প্লাবন গোস্বামী ৮ম শ্রেণী, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। মাননীয় সভাপতি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ আমাকে আজকের বিতর্ক অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে করোনা পরবর্তী বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। মাননীয় সভাপতি, সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। যদিও পক্ষ দলের প্রথম বক্তা সুন্দরভাবে বিষয় সংজ্ঞায়নের চেষ্টা করেছেন, তবুও আমি বক্তব্য সুস্পষ্ট করার জন্য বিষয়বস্তু পুনঃসংজ্ঞায়িত করছি। বিষয়টি পুনঃসংজ্ঞায়িত করার জন্য যে দিকগুলো সংজ্ঞায়ন দাবিদার সেগুলো হচ্ছে করোনা পরবর্তী বাংলাদেশ, তাত্ত্বিক শিক্ষা, কারিগরি শিক্ষা এবং জোর দেওয়া বেশি জরুরি। করোনা পরবর্তী বাংলাদেশ বলতে 2019 সালে শুরু হওয়া বৈশ্বিক মহামারী পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পরবর্তী সময়কে বোঝানো হচ্ছে। তাত্ত্বিক শিক্ষা বলতে যে কোনো বিষয় পুঁথিগত জ্ঞান বা বিশ্লেষিত জ্ঞানকে বোঝায়। আবার অন্যদিকে তাত্ত্বিক জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বাস্তবিক জীবনে অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় কারিগরি শিক্ষা। আবার জোর প্রদান বলতে এখানে বোঝানো হচ্ছে কারিগরি শিক্ষার ওপর তাত্ত্বিক শিক্ষার একটু বেশি গুরুত্ব দেওয়া। তো মাননীয় সভাপতি, বিষয় সংজ্ঞায়নের পর একটা দিক স্পষ্ট যে করোনা পরবর্তী বাংলাদেশে কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করাই হচ্ছে আজকের বিষয়বস্তুর মূল ভাব। কিন্তু শিক্ষাক্ষেত্রে দুটি বিষয়ের গুরুত্বে যদি কম বেশি হয় তবে তা শিক্ষা ব্যবস্থায় অবশ্যই একটি চরম বৈষম্যের সৃষ্টি করবে, যার ফলে দেশের মাটিতে আবারও ছাত্র আন্দোলনের সূচনা হতে পারে। যেখানে সরকার সমতা আনার লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে বিভাগ বিভাজন বাতিল ঘোষণা করেছে, সেখানে একই স্থানে গিয়ে এই কারিগরি শিক্ষার গুরুত্ব ও বৃদ্ধি, কারিগরি শিক্ষার উপর বেশি জোর দেওয়া বা গুরুত্ব ও বৃদ্ধি করা একটি হাস্যকর বিষয়। দ্বিতীয়ত, যেখানে দেশে কারিগরি শিক্ষার ঝোঁক এমনিতেই ঊর্ধ্বমুখী, সেখানেই এই শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হলে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগণের চাকরির চাহিদা যে পর্যায়ে দাঁড়াবে সে পরিমাণ চাকরি সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। কারিগরি শিক্ষায় ঝোঁক বৃদ্ধির প্রমাণ হচ্ছে এই শিক্ষায় শিক্ষিত জনগণের সংখ্যা। যেখানে 2009 সালে কারিগরি শিক্ষার্থীর সংখ্যা ছিল 9.25 লাখ, সেখানে 2014 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 12.5 লাখেরও বেশি। আমরা এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে 2020 সালে এই সংখ্যা নির্দ্বিধায় 15 লাখ ছাপিয়ে গেছে। তৃতীয়ত, তাত্ত্বিক জ্ঞানের ওপর কারিগরি শিক্ষা বিশালভাবে নির্ভরশীল। আমার যদি তাত্ত্বিক জ্ঞান না থাকে এবং আমি যদি নিজেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে চাই তবে তা আমার জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। উদাহরণ দেখাতে ধরে নিই আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করছি। আমার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর তাত্ত্বিক জ্ঞান না থাকে, আমি যদি না জানি যে এটা আমার শরীরে কেমন প্রভাব ফেলবে এবং আমার কি কি ক্ষতি করবে, তাহলে এটা আমার মৃত্যুর কারণও হতে পারে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশ্যই মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এই তাত্ত্বিক জ্ঞানটা যদি আমার না থাকে, কারিগরি শিক্ষা অবশ্যই আমার জীবনের জন্য একটি ভয়াবহ দিক। তাই মাননীয় সভাপতি, আমি বলতে চাই যে শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষাকে পিছনে ফেলে কারিগরি শিক্ষাকে যদি সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তা অবশ্যই একটি শিক্ষা ব্যবস্থার জন্য নেতিবাচক দিক হিসেবে দাঁড়াবে। তাত্ত্বিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে তৈরি করে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি তবে তা আমাদের দেশের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্লাবন গোস্বামীকে। বিতর্কের এ পর্যায়ে ডেকে নেব পক্ষ দলের দ্বিতীয় বক্তা রিশাদ শাবাবকে। রিশাদ শাবাব 6ষ্ঠ শ্রেণী, নওগাঁ জিলা স্কুল। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে করোনা পরবর্তী বাংলাদেশ, তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। প্রথমে বৈষম্যের কথা আসছি। তারা বলে গেল বৈষম্যের কথা। তারা বলছে যে কারিগরি শিক্ষার্থীদের সংখ্যা 12 লক্ষ ছিল, এখন তা 23 লক্ষে পৌঁছেছে। কিন্তু এখন আমরা দেখতে পাবো যে তাত্ত্বিক শিক্ষার সংখ্যা প্রায় 2 কোটিরও বেশি। এছাড়াও
যদি কোনো শিক্ষার্থী থেকেও থাকে তাহলে তার ন্যূনতম মেধারও অভাব রয়েছে। তা এখন যদি আমরা কোনো মেকানিক্যাল বা কোনো যা দেখতে চাই, সেখানে অনেক পোস্ট ফাঁকাই থেকে যায়, তাদের শ্রমিকের অভাব। এখন জোর দেওয়া মানে আমরা কি বোঝাতে যাচ্ছি তা বলছি। প্রথমত, কারিগরি শিক্ষা খাতে সরকারি এবং বেসরকারিভাবে বাজেট বাড়ানো প্রয়োজন। তাত্ত্বিক খাতে ভর্তুকি বাজেট কমিয়ে হলেও কারিগরি শিক্ষার মান উন্নয়নে দক্ষ শিক্ষক অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং কারিগরি সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিত করা। তৃতীয়ত, মানসম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিমাণ বাড়ানো এবং প্রতিষ্ঠানগুলোতে সিট বাড়ানো। প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার উদ্যোগ নেওয়া। চতুর্থত, কারিগরি শিক্ষার্থীদের ভাতা, বৃত্তি এবং উপবৃত্তির পরিমাণ বাড়ানো এবং প্রয়োজনে তাত্ত্বিক শিক্ষার্থীদের বৃত্তি কমিয়ে দিয়ে হলেও। পঞ্চম, কারিগরি শিক্ষা গ্রহণে জনগণকে আগ্রহী করতে ব্যাপক গণসচেতনতা তৈরি করা, সরকারি এবং সামাজিকভাবে। এখন এর পক্ষে কিছু যুক্তি দিয়ে যাচ্ছি। প্রথমত, করোনা পরবর্তী সময়ে কর্মমুখী শিক্ষা বেশি দরকার। যে শিক্ষা কর্মক্ষেত্রে সরাসরি কাজে লাগে এবং যে শিক্ষা দিয়ে চাকরি হয়, এক্ষেত্রে কারিগরি শিক্ষা তাত্ত্বিক শিক্ষার চেয়ে অধিক কার্যকরী। দ্বিতীয়ত, শিক্ষা খাতের বিনিয়োগকে কার্যকরী করা। একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলতে সরকারি এবং বেসরকারিভাবে অনেক টাকা খরচ হয়, বিনিয়োগ হয়। কারিগরি শিক্ষিত হলে বিনিয়োগের সার্থকতা আসে, উপরন্তু মুনাফাও হয়, জাতি ও রাষ্ট্র লাভবান হয়। কিন্তু তাত্ত্বিক শিক্ষায় শিক্ষিত প্রায় 50% গ্র্যাজুয়েটের শিক্ষা তার কর্মক্ষেত্রে কাজে লাগে না বা তারা বেকার থাকে। তাই তাত্ত্বিক শিক্ষার বেশিরভাগ বিনিয়োগই অপচয় হয়, বৃথা যায়। তৃতীয়ত, শিক্ষা বেকারের হার বা পরিমাণ কমানো। তাত্ত্বিক শিক্ষিত গ্র্যাজুয়েটদের বেশিরভাগই দীর্ঘ সময় যাবৎ বেকার থাকে, কারণ তাত্ত্বিক গ্র্যাজুয়েটদের জন্য আমাদের দেশে বাস্তবমুখী কর্মক্ষেত্র অতীব সীমিত। তাই শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষা থেকে কারিগরি শিক্ষামুখী করলে শিক্ষিত বেকারের হার এবং পরিমাণ কমবে, কারণ কারিগরি খাতে আমাদের দেশে তুলনামূলক অনেক কর্মসংস্থান আছে যেখানে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। সুতরাং আমাদের কারিগরি খাতে দক্ষ জনশক্তি তৈরি করা দরকার, যাতে করে আমাদের উৎপাদনশীলতা বাড়বে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিতর্কের এ পর্যায়ে ডেকে নেব ছোট যমুনার দ্বিতীয় বক্তা তামান্না মারজানকে। তামান্না মারজান, দ্বিতীয় বর্ষ, দর্শন বিভাগ, নওগাঁ সরকারি কলেজ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে করোনা পরবর্তী বাংলাদেশ তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। প্রথমত, আমার প্রতিপক্ষ বন্ধুগণের প্রথম বক্তার কিছু ভুল মানসিকতার কথা বলি। তারা বলছে যে তাত্ত্বিক খাতে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের বৃত্তির হার কমিয়ে দিয়ে কারিগরি শিক্ষার খাতে যারা শিক্ষা অর্জন করছে তাদের বৃত্তি বাড়িয়ে দিতে। তারপর দ্বিতীয় বক্তা বলে গেলেন যে তাত্ত্বিক খাতে বাজেট কমিয়ে কারিগরি খাতে বাজেট বাড়াতে, অর্থাৎ তারা একজনকে বঞ্চিত করে আরেকজনকে সবল করছে, অর্থাৎ যাকে বলা হয় সবলকে আরও সবল এবং দুর্বলকে আরও দুর্বল। তারপর মাননীয় মডারেটর, প্রথমত বাংলাদেশের শিক্ষা অবস্থা যেখানে অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে, আর যদি বর্তমান কথা বলি তাহলে বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও পিছিয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা কিনা কারিগরি শিক্ষার একটি চাকায় পাম দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি, অর্থাৎ একটি গাড়িতে দুইটি চাকা, একটা হচ্ছে তাত্ত্বিক শিক্ষা, একটা হচ্ছে কারিগরি শিক্ষা। সেখানে শুধুমাত্র একটি চাকায় বেশি করে পাম দিয়ে আমরা নাকি গন্তব্যে পৌঁছাবো। তারপর মাননীয় মডারেটর, এখানে কারিগরি শিক্ষায় বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের প্রতিপক্ষ বন্ধুগণও বলছেন কারিগরি শিক্ষা বেশি দক্ষ, বেশি জ্ঞানী, শিক্ষার্থীদের জন্য বেশি ভালো এবং তারা অনেক ভালো জ্ঞান অর্জন করবেন। কিন্তু মাননীয় মডারেটর, সবাই তো কারিগরি শিক্ষা ব্যবস্থায় সুযোগ সুবিধা পায় না। যারা সুযোগ সুবিধা পায় না তারা কি করে? তাত্ত্বিক শিক্ষা অর্জন করে। তো সেক্ষেত্রে যারা অথবা কারিগরি শিক্ষা অনেকের পছন্দে থাকে না, সেক্ষেত্রে যারা শুধুমাত্র কারিগরি শিক্ষা অর্জন করবে তারা হবে দক্ষ জ্ঞানী, আর যারা শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা অর্জন করবে তারা হবে গাধা অথবা বেকার। এই কথাটার এমন ভিন্নতা কেন? কারণ কারিগরি শিক্ষায় জোর বেশি দেওয়ার ফলে তাত্ত্বিক শিক্ষা দক্ষতা অনেক বেশি কমে যাচ্ছে। আর এই ক্ষেত্রে প্রমাণিত হয় যে শুধুমাত্র কারিগরি শিক্ষায় বেশি জোর দেওয়া হলে আমাদের শিক্ষা অঙ্গনে 0.5% শিক্ষার্থীরা সুশিক্ষিত হবে না, হবে অদক্ষ, বেকার ও বঞ্চিত।
মাননীয় মডারেটর, তাত্ত্বিক শিক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র কারিগরি শিক্ষায় জোর দিয়ে আমরা সৃষ্টি করছি শিক্ষা ব্যবস্থায় একটি বৈষম্য, যেখানে তাত্ত্বিক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখবে, কারিগরি শিক্ষাও ঠিক তেমনভাবে সমান ভূমিকা রাখবে। তাহলে কেন শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা থেকে কারিগরি শিক্ষায় বেশি জোর দেওয়া হচ্ছে? মাননীয় মডারেটর, পড়াশোনা শেষ করার পর আমরা যখন কর্মে যাই তখন আমাদের কর্মক্ষেত্র নির্ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর, অর্থাৎ তাত্ত্বিক শিক্ষা অর্জন করলে সেই অনুযায়ী আমাদের কর্ম হবে, অথবা কারিগরি শিক্ষা অর্জন করলে সেই অনুযায়ী আমাদের কর্ম হবে। সেক্ষেত্রে যদি কারিগরি শিক্ষার চেয়ে তাত্ত্বিক শিক্ষা পিছিয়ে থাকে তাহলে যারা তাত্ত্বিক শিক্ষা অর্জন করবে তাদের কর্মক্ষেত্র হ্রাস পাবে। এমনকি তাত্ত্বিক শিক্ষাকে বাদ রেখে কারিগরি শিক্ষায় বেশি জোর দেওয়া হলে দুইটি শিক্ষার ভারসাম্য নষ্ট হয়ে তাত্ত্বিক শিক্ষার বিলুপ্তির সম্ভাবনা রয়েছে। তারপর মাননীয় মডারেটর, তাছাড়া অভ্যন্তরীণ কর্মক্ষেত্রের কথা বললে তাত্ত্বিক শিক্ষায় আগে প্রাধান্য পায়। তাই মাননীয় মডারেটর, আমি বলতে চাই যে করোনা পরবর্তীতে বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা দুটোই সমানভাবে জোর দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তামান্না মারজানকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে বিষয়ের উপর বিতর্ক করছি সেটি হলো করোনা পরবর্তী বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেয়া বেশি জরুরি। বিতর্কটি সনাতনী নিয়মে হচ্ছে। আর আমরা বিতর্কের এ পর্যায়ে ডেকে নেব বিক্রম বিহারের দলনেতা মাইনাল মুবাশশির, সম্মান 2য় বর্ষ, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। অপরাহ্নকালীন বিতর্ক সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। মাননীয় সভাপতি, দেখেন, বিতর্কের বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে করোনা পরবর্তী বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। মাননীয় সভাপতি, করোনা পরবর্তী সময়ে যেই সমস্যাটা কি, আসলে আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের দেশে কর্মসংস্থান অনেক কম, আমাদের দেশে বেকারদের সংখ্যা অনেক বেশি মাননীয় সভাপতি। এবং এই অর্থনৈতিক সমস্যাটা করোনা প্যান্ডামিক আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। কারণ করোনা কালীন সময় যেটি হয়েছে সেটি হচ্ছে যে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর যেই সামান্য পুঁজি ছিল, সঞ্চয় ছিল, সেই সঞ্চয়টি শেষ হয়ে গেছে কর্মসংস্থান এবং আয়ের অভাবে মাননীয় সভাপতি। কিন্তু ধনীদের আসলে তেমন কোনো সমস্যা হয়নি। অর্থাৎ করোনা পরবর্তী সময়টা আসলে আপনার অর্থনৈতিক শ্রেণী বৈষম্য আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অনেক মানুষ কাজ হারিয়েছে। মানুষের শিক্ষার দরকার নাই, মানুষের দরকার খাদ্য। আজকে মানুষের ডিগ্রির দরকার নাই, মানুষের দরকার হচ্ছে কর্মসংস্থান। সেই জায়গা থেকে মাননীয় সভাপতি দেখুন যে আজকে আপনি যে এই তাত্ত্বিক পর্যায়ে শিক্ষিত করে সরকারি এবং বেসরকারিভাবে এত টাকা খরচ করে এত যে গ্র্যাজুয়েট বেকার তৈরি করছেন, সেটার দ্বারা আসলে লাভটা কি হচ্ছে? আপনি যে শিক্ষা খাতে এত বেশি বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি। কারণ এই বেকাররা, তাদের আসলে আমাদের দেশে কর্মসংস্থান নাই এই তাত্ত্বিক শিক্ষায় শিক্ষিত গ্র্যাজুয়েটদের। কিন্তু পক্ষান্তরে আপনি দেখুন যে কারিগরি খাতে আমাদের দেশে অলরেডি অনেক কর্মসংস্থান আছে। আমাদের দেশের বড় বড় শিল্প কারখানাগুলোতে দক্ষ শ্রমিক দরকার। আজকে আমাদের দেশে বিদেশে শ্রমবাজারে শ্রমিক রপ্তানি করার জন্য কারিগরি শিক্ষিত দক্ষ শ্রমিক দরকার মাননীয় সভাপতি। অথবা মাননীয় সভাপতি, এই যে কারিগরি খাতে আপনার অনেক বেশি আমাদের নার্স দরকার মাননীয় সভাপতি। কিন্তু সেইখানে আজকে দেখুন যে আজকে আমাদের তারা যে একটা ভুল ধারণা নিয়ে চলছে যে আজকে আমাদের দেশের জনগণের কারিগরি শিক্ষার দিকে অনেক বেশি ঝোঁক আছে, এই কথাটা সত্য না। আজকে আমাদের দেশের প্রত্যেকটা বাবা মাই এই স্বপ্ন নিয়ে তাদেরকে আসলে স্কুল, কলেজ বা ভার্সিটিতে পাঠায় যে আমার ছেলেটা গ্রাজুয়েট হবে এবং গ্রাজুয়েট হওয়ার পর সে একটা চাকরি পাবে। কিন্তু এই আশাটা সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ আমাদের দেশের প্রতি বছর যত পরিমাণে গ্র্যাজুয়েট বের হচ্ছে, তাদের মাননীয় সভাপতি বেশিরভাগই আজকে বেকার থাকে দীর্ঘ একটা সময় ধরে। তারপর হয়তোবা তাদের মধ্যে অনেকেই বাংলা অথবা ইংরেজিতে অনার্স পড়ার পর যে ব্যাংকে চাকরি করে অথবা ব্যবসা কেউ শুরু করে, কেউ মাননীয় সভাপতি স্ব উদ্যোক্তা হয়, কেউ অনলাইন বিজনেস শুরু করে। তাদের বেশিরভাগ এই তাত্ত্বিক গ্র্যাজুয়েটদের তাদের এই তাত্ত্বিক শিক্ষাটা তাদের কর্মক্ষেত্রে কাজে লাগে না। পক্ষান্তরে কারিগরি শিক্ষায় শিক্ষিত যে মানুষেরা রয়েছে, তারা মাননীয় সভাপতি, তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান রয়েছে দেশে এবং বিদেশে। তাই কারিগরি শিক্ষায় এখন বেশি জোর দেওয়া দরকার আমাদের এই বেকার সমস্যা সমাধানের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। অসংখ্য ধন্যবাদ বিক্রম বিহারের দলনেতা মাইনাল মুবাশশিরকে। বিতর্কের এ পর্যায়ে আমি ডেকে নেব ছোট যমুনার দলনেতা জান্নাতুল ফেরদৌস রাকাকে। জান্নাতুল ফেরদৌস রাকা, সম্মান 1ম বর্ষ, খাদ্য বিজ্ঞান ও পুষ্টি বিভাগ, হোম ইকোনমিক্স ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ধন্যবাদ মাননীয় সভাপতি কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে করোনা পরবর্তী বাংলাদেশের তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, তাত্ত্বিক শিক্ষার চেয়ে হঠাৎই যদি কারিগরি শিক্ষাতে অধিক গুরুত্বারোপ করা হয়, যেমন তৈরি হবে তাতে বৈষম্য, তেমনি বাড়বে বেকারত্ব। আমরা কোনোভাবেই এইটা অস্বীকার করতে পারি না। তাত্ত্বিক শিক্ষার উপর কারিগরি শিক্ষা অনেকাংশেই নির্ভরশীল। শিক্ষার তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে, সেটি আমরা কখনোই ব্যবহারিক জীবনে ব্যবহার করতে পারবো না বা কাজে লাগাতে পারবো না। আমরা যদি শুধুমাত্র আমাদের সেবা খাতগুলোর দিকেই তাকাই, করোনার এই সময়ে দাঁড়িয়ে আমাদের সবারই একটি উদ্বেগের বিষয় এর থেকে মুক্তি লাভ। তাত্ত্বিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক গবেষণা। আমরা যদি করোনার ভ্যাকসিন আবিষ্কারই না করি, তবে তাকে ব্যবহারিক রূপ কিভাবে দিব, তাকে বৃহত্তর আকারে উৎপাদন কিভাবে করব, তার বাজারজাতি বা কিভাবে করব, যেটা শ্রমবাজারে কাজে লাগবে, এটি নিশ্চয়ই কারিগরি শিক্ষা দ্বারা এককভাবে সম্ভব নয়। আপনারা বরাবরই দেশের অর্থনীতি নিয়ে বেশ চিহ্নিত, এবং সত্যি বলতে আমরাও কিন্তু আমাদের আপনাদের এই সায়েন্সটা বুঝতে পারছি না, যেখানে আমাদের দেশে কারিগরি শিক্ষার উপর কর্মসংস্থানই অপ্রতুল এবং কোভিডের কারণে শ্রমবাজারের অবস্থা যথেষ্ট অস্থিতিশীল। আপনি যেখানে রেমিটেন্সের কথা বলছেন এবং বহির্বিশ্বে কর্মসংস্থানের কথা বলছেন, কারিগরি শিক্ষার ম্যাক্সিমাম কর্মসংস্থানই বহির্বিশ্বে। আমাদের দেশে যে কয়টা কর্মসংস্থান রয়েছে তার চেয়ে অধিক কর্মসংস্থান বহির্বিশ্বে পাওয়া যায়। এখন আপনি যদি করোনা পরবর্তী সময়গুলো দেখেন, যে কোনো দেশেই যে কোনো প্যান্ডামিক হওয়ার পরে আপনি ফার্স্টে কি দেখবেন? হেলথ ইস্যু। এখন হেলথ ইস্যুর জন্য 2020 সালে কয়টা মানুষ বহির্বিশ্বে চাকরি করতে যেতে পেরেছে, এবং পরবর্তীতে আসে বেকারত্বের সমস্যা, যেটা ওই বিশ্বে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি নিজের দেশের মানুষকে যদি পেটে ভাত দিতে না পারেন, বহির্বিশ্ব থেকে নিশ্চয়ই শ্রম আমদানি করবেন না। এই অবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়, অস্থিতিশীল অবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি কোভিডের তাৎক্ষণিক কি অবস্থা হয়েছিল এবং বর্তমানে কি অবস্থা রয়েছে। প্রথম অবস্থায় যতটা শিথিল অচল অবস্থা হয়েছিল অর্থনীতি, বর্তমানে তা নেই। অধিকাংশই অর্থনীতির চাকা সচল হয়েছে। তাই এমন আহামরি পরিবর্তন আসেনি, যার জন্য সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে, যার জন্য আপনাকে কোনো যেখানে অলরেডি আপনার কোনো কর্মসংস্থান দিতে পারছেন না সেভাবে। মাননীয় সভাপতি, বৈশ্বিক অর্থনীতি বর্তমান অবস্থা এবং আগামী কয়েক মাসের বা বছর খানেকের কথা চিন্তা করতে তাহলে আমাদের তাকাতে হবে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে কি পূর্বাভাস দিচ্ছেন। IMF দুটো পূর্বাভাস দিয়েছেন। IMF এর সর্বশেষ পূর্বাভাস বলছে বিশ্বের উৎপাদনের হার হবে 4.9%, যেখানে এপ্রিলে বলা হয়েছে 3%। 2021 সালের আগে ঋণাত্মক প্রবৃদ্ধির ধারা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এবং আমাদের বৈশ্বিক অর্থনীতি থেকে একেবারে বিচ্ছিন্ন কিছু নয়, এবং আমাদের দেশও বৈশ্বিক অর্থনীতির বাইরে নয়। আপনি অর্থনীতি তখনই শক্তিশালী করতে পারবেন যখন আপনার দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আপনি কর্মসংস্থান দিতে পারবেন। কিন্তু আমার দেশে কারিগরি শিক্ষার পেছনে আসলে কর্মসংস্থান কতখানি দিতে পারবেন? একটি দেশের শিক্ষা ব্যবস্থার অনেক বেশি কর্মসংস্থান অনেক বেশি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। এখন এটা অনেক বেশি কোঅর্ডিনেটেড। আপনার শিক্ষা ব্যবস্থা যেখানে তাত্ত্বিক শিক্ষা ব্যবস্থার উপরে অনেক বেশি নির্ভরশীল, আপনি সেখানে হুট করেই কারিগরি শিক্ষাকে নিয়ে এসে একটি কর্মসংস্থান তৈরি করতে পারবেন না। এর জন্য আপনার সার্বিক পরিকল্পনা এবং কর্মকৌশল প্রয়োজন হবে। অর্থাৎ মাননীয় সভাপতি, করোনা পরবর্তী বাংলাদেশে আমাদের আসলে আমূল পরিবর্তন আসবে না যে একটি শিক্ষা ব্যবস্থার বৃত্ত ভেঙে দিতে হবে। তাত্ত্বিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা একে অপরের পরিপূরক, তাই দুটো ক্ষেত্রকেই মূলত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে হবে। একটিকে অধিক গুরুত্ব দিয়ে অন্যটি ডুবিয়ে আদতেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অসম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস রাকাকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এরই সাথে আমরা আমাদের গঠনমূলক পর্ব শেষ করলাম। এবার আমাদের যুক্তিখণ্ডনের পালা। যুক্তিখণ্ডন পর্বে আমরা প্রথমে ডেকে নেব পক্ষদলের দলনেতা মাইনাল মুবাশশিরকে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ আরও একবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিলেন যে একটি গাড়ির দুইটি চাকা, একটি চাকাকে যদি আমরা বেশি বড় করে ফেলি, অর্থাৎ কারিগরি চাকাকে যদি আমরা অনেক বেশি বড় করে ফেলি। মাননীয় সভাপতি, আপনার যেই তাত্ত্বিক যেই চাকাটা আছে সেই চাকাটা অলরেডি কারিগরি চাকার চেয়ে প্রায় 10-12 গুণ বড় হয়ে গেছে। মাননীয় সভাপতি, এই অবস্থায় এই সাইকেলটি বা এই গাড়িটি আসলে চালানো সম্ভব না। কিভাবে দেখেন, আজকে আপনি এই যে তাত্ত্বিক শিক্ষায় যেটা বলছেন যে বৈষম্যের শিকার হবে, আমরা বলছি না যে তাত্ত্বিক শিক্ষাটা বন্ধ করে দিব। আমরা যেটা বলছি যে এই যে তাত্ত্বিক শিক্ষায় যে অপ্রয়োজনীয় আপনি লাখ লাখ গ্র্যাজুয়েট তৈরি করছেন, যারা কিনা আসলে না কোনো চাকরি পায়, দিন শেষে সারাদিন BCS এর পেছনে ঘুরে এবং তাদের জীবনের 10-12 বছর সময় নষ্ট করে, কিন্তু তাদের আসলে এই গ্র্যাজুয়েট হওয়ার ফলে এই গ্র্যাজুয়েটের আসলে কোনো কর্মসংস্থান আসলে তাদের নাই। এই গ্র্যাজুয়েট হওয়ার ফলে তারা আসলে ছোটোখাটো কোনো কাজও করতে চায় না, তারা কৃষি কাজ করতে চায় না। দিন শেষে তারা যখন জীবনে 10-12 বছর সময় নষ্ট করার পর আশাহতভাবে তখন হয়তো বা তারা কৃষি কাজ শুরু করে।
কিন্তু মাননীয় সভাপতি দেখুন, আজকে তারা জিজ্ঞেস করেছে যে কারিগরি খাতে আসলে কর্মসংস্থান কতটুকু। আজকে মাননীয় সভাপতি আমাদের চারপাশে সব জায়গায় কারিগরি কর্মসংস্থান আপনাদের বেশি। আজকে আপনি খেয়াল করে দেখেন যে আপনার বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতে আসলে আপনার কারিগরিভাবে দক্ষ শ্রমিক দরকার। আজকে এই কারিগরি দক্ষ শ্রমিকের অভাবে তারা অদক্ষ শ্রমিক দিয়ে উৎপাদন করার কারণে তাদের উৎপাদনে অনেক সময় লস হয় এবং এমনকি মাননীয় সভাপতি তাদের নিজেদেরকে এই শ্রমিকদেরকে প্রশিক্ষিত করে নিতে হয় মাননীয় সভাপতি। সেই জায়গায় আজকে আপনি কারিগরি দক্ষ জনশক্তি তৈরি করলে তারা মাননীয় সভাপতি বেকার থাকবে না, তারা খুব সহজেই মানে কর্মসংস্থান পাবে। এমনকি মাননীয় সভাপতি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আসলে কারিগরি খাতে কর্মসংস্থান পায়নি, এই ধরনের হার আমাদের দেশে অনেক বেশি পরিমাণে কম। অনেক জায়গায় দেখা গেছে মাননীয় সভাপতি যে আমাদের কারিগরি আসলে আমরা দক্ষ জনশক্তি আমরা পাই না। আজকে আপনি বিদেশে যখন শ্রমশক্তি রপ্তানি করবেন, আজকে আমাদের দেশ থেকে কখনো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার আমদানি করবে না, আমাদের দেশ থেকে আমদানি করলে শ্রমিকই আমদানি করবে, কিন্তু সেইখানে আসলে কারিগরি শিক্ষিত দক্ষ শ্রমিকের আসলে চাহিদাটা বেশি মাননীয় সভাপতি। তাই আজকে আমরা কারিগরি শিক্ষাকে বেশি জোর দিতে চাচ্ছি, যেখানে মাননীয় সভাপতি অলরেডি আসলে একটা বৈষম্য আছে কারিগরি শিক্ষার প্রতি। তাত্ত্বিক শিক্ষায় মানুষজন এমনিতেই অনেক বেশি আগ্রহী। আজকে যদি আপনি মানে তাত্ত্বিক শিক্ষায় কোনো বৃত্তি নাও রাখেন, তারপরও আজকে মানুষ তাত্ত্বিক শিক্ষায় শিক্ষিত হতে যাবে, আবার গ্রাজুয়েট হবে, আবার বেকার হবে। এই বেকারত্ব থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। যুক্তিখণ্ডন পর্বে এবারে বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদৌস রাকাকে আহ্বান করব তার যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আবারও আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমাদের এটা পক্ষদলের তৃতীয় বক্তা বলে গেলেন যে আমাদের এটা কারিগরি শিক্ষার যারা শিক্ষিত হচ্ছে তাদের নাকি এখানে কর্মসংস্থানের কোনো অভাব নেই, পুঁজি দিয়ে নাকি তারা যে কোনোভাবে কর্মসংস্থান তৈরি করে নিতে পারেন। পুঁজিটা আপনি কিভাবে পাবেন একটি উন্নয়নশীল রাষ্ট্রে যার নিজের পেটে ভাত জোটে না? সে ক্যাপিটালটা কোথা থেকে পাবে কোনো কিছু কোনো একটা ব্যবসা দাঁড় করানোর জন্য? এবং আপনি বলছেন আমাদের এখানে নাকি কারিগরি শিক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয় না বা আমার কারিগরি শিক্ষায় কোনো ঝোঁক নেই। আপনি যে কথাটা বলছেন যে আপনার হচ্ছে অলরেডি বহুগুণে নাকি বেশি আমাদের তাত্ত্বিক শিক্ষা, তাহলে আপনাকে জানিয়ে রাখা উচিত সরকার এখন দক্ষতা ভিত্তিক একটি কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে। কারিগরির পাশাপাশি সাধারণ শিক্ষার বিদ্যালয় ও মাদ্রাসার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত একটি কারিগরি বিষয় বৃত্তিমূলক বাধ্যতামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছে সরকার, যা 2021 সালে বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। 2020 সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার হার 20% মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মধ্যে এবং 2030 সালের মধ্যে এই হার 30% উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে। এখন কারিগরি শিক্ষার শিক্ষার্থীর হার প্রায় 16% হয়ে গেছে, যা 10 বছর আগেও ছিল 2%-এর মতো। 2019 সালে 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করে 1,60,000 শিক্ষার্থী। তাহলে আপনি কিভাবে বলছেন আমার দেশে কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের ঝোঁক নেই বা এটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা আমাদের দেশে কারিগরি শিক্ষার প্রতি কোনো রকম কোনো গুরুত্বারোপই করা হয় না? এটি খুবই অবিবেচকের মতো কথা আপনি বলে গেলেন। এবং আমার দেশে যদি কারিগরি শিক্ষার মূল্যায়ন করা হতো তাহলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে সবাই বহির্বিশ্বে যাওয়ার চেষ্টা করতো না, যেখানে 1 লাখ 2 লাখ টাকার বেতন পাওয়া যেত, আর এখানে আমাকে মেকানিক হিসেবে পরিচয় দেওয়া হয়। তাহলে মাননীয় সভাপতি খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে আমার দেশে অলরেডি কারিগরি শিক্ষার গুরুত্ব রয়েছে। পরবর্তীতে যদি আমি আরও বেশি গুরুত্বারোপ করি সেটা অনেক বেশি ইমব্যালেন্স হয়ে যাবে। তাই মাননীয় সভাপতি আমি আবারও বলতে চাই কারিগরি শিক্ষা এবং তাত্ত্বিক শিক্ষা একে অপরের পরিপূরক এবং দুটোকে নিয়েই এগিয়ে চলা উচিত আমাদের। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদৌস রাকাকে তার অসম্ভব সুন্দর যুক্তি খণ্ডনের জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম করোনা পরবর্তী বাংলাদেশের তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি, এই মোশনটিকে সামনে রেখে বিতর্ক। তো একে একে আমাদের বিতর্কের গঠনমূলক এবং যুক্তিখণ্ডন 2টি পর্বই শেষ হয়েছে এবং এতক্ষণ ধরে আমরা সবাই খুব মনোযোগ সহকারে শুনছিলাম যে পক্ষ দল কী বুঝাতে চেয়েছে এবং বিপক্ষ দল কী বুঝাতে চেয়েছে। তো এতক্ষণের বক্তব্যে আমার কাছে যেটা মনে হয় পক্ষ দলের বক্তারা ওনারা এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে বেকারত্ব অনেক বেশি, আর এজন্য তাত্ত্বিক শিক্ষার হারটাকে কমিয়ে কারিগরি শিক্ষায় জোর দিয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা, কেননা কারিগরি শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ বেশি। আর বিপক্ষ দলের বন্ধুরা এটা বোঝাতে চেয়েছেন যে কারিগরি শিক্ষায় সুযোগ বেশি, তাত্ত্বিক শিক্ষায় সুযোগ বেশি, দুইটা একে অপরের পরিপূরক, সুতরাং আমরা কোনোভাবে এটাকে তুলনা করব না, কেননা তুলনা চলে না। দেশের সাপেক্ষে
তাত্ত্বিক শিক্ষারও প্রয়োজনীয়তা রয়েছে এবং কারিগরি শিক্ষারও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আমরা যেন এই পরিপূরক দুটি শব্দকে গুরুত্বের তুলনা করে যেন আমরা বঞ্চিত না করি একটাকে আরেকটার জন্য, এটাই তারা বারবার বলে এসেছে। তো আমি এ পর্যায়ে আমার সাথে এতক্ষণ যিনি ছিলেন বিচারক হিসেবে, সহ বিচারক, উনাকে একটু ফ্লোর দিতে চাই, তার কাছ থেকে কিছু কথা শুনবো। রাশিদ আঞ্জুম তন্ময়, আপনাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। করোনা পরবর্তী বাংলাদেশে তাত্ত্বিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দেওয়া বেশি জরুরি। এতক্ষণ এ বিষয়ে আমরা দু দলের জমজমাট একটা বিতর্ক উপভোগ করলাম। তো পক্ষদল এবং বিপক্ষ দল দুই দলই বেশ ভালো করেছে। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যেটা মনে হয় যে তাত্ত্বিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা দুই শিক্ষারই আমাদের প্রয়োজনীয়তা আছে। যে দেশ যত বেশি কারিগরি জ্ঞান সম্পন্ন সে দেশ তত বেশি শিল্পোন্নত। করোনা পরবর্তীতে দেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। তার উপর বেকারত্ব আমাদের অন্যতম প্রধান সমস্যা। কারিগরি শিক্ষা না থাকলে জনসংখ্যার পূর্ণাঙ্গ ব্যবহার তথা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা যেমন সত্যি, ঠিক তেমনি তাত্ত্বিক শিক্ষারও আমাদের প্রয়োজনীয়তা আছে। কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ফলে তাত্ত্বিক শিক্ষার অ্যাপ্লাই করাটাও আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এক্ষেত্রে তাত্ত্বিক শিক্ষা যে একটা অ্যাপ্লাইয়ের বিষয়টা, এক্ষেত্রে আপনার কারিগরি শিক্ষাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চতুর্থ শিল্প বিপ্লবের যুগে জনশক্তিকে শিল্পবান্ধব জনশক্তিতে রূপান্তর করতে হবে এবং সেই সাথে তাত্ত্বিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা দুই শিক্ষার দিকে আমাদেরকে আরও অধিক জোর দিতে হবে এবং তাত্ত্বিক শিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসারে আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ বিচারককে। ইতোমধ্যে আমার হাতে ফলাফল চলে এসেছে। আমরা জানি যে কোনো একটা প্রোগ্রামে বা বিতর্কে হার জিত থাকেই, তো কারোরই মন খারাপ করা যাবে না। দুই দলই অসম্ভব ভালো রকমের বক্তব্য দিয়েছে। কি মনে হয়, আমরা তো শ্রোতা বন্ধুরা আমরা জানি না আপনাদের কি মনে হয়েছে, তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে আজকে বিপক্ষ দল জয়ী, আর শ্রেষ্ঠ বক্তা হয়েছে জান্নাতুল ফেরদৌস রাকা। ধন্যবাদ আলোর ভুবনকে এত সুন্দর একটা বিতর্ক সেগমেন্ট উপহার দেওয়ার জন্য। আমরা করতে পেরেছি। আজকে আমাদের যারা বিতার্কিক বন্ধুরা ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ যে তাদের সময়গুলো আমাদেরকে দিয়েছে। তো সবথেকে বেশি ধন্যবাদ আলোর ভুবনকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের বিতর্কের ফলাফল ইতোমধ্যে হাতে এসেছে এবং আজকে বিতর্কে জয়ী হয়েছে বিপক্ষ দল। অসংখ্য ধন্যবাদ বিপক্ষ দলকে এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন জান্নাতুল ফেরদৌস রাকা। অসংখ্য ধন্যবাদ আলোর ভুবনকে আমাদেরকে এই বিতর্কের আয়োজন করার জন্য, এবং তার থেকেও বেশি ধন্যবাদ আমাদের বিতার্কিক বন্ধুদের, তারা খুব কষ্ট করে আজকে বিতর্ক করেছে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম একটি বিতর্ক প্রতিযোগিতা। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আলোর ভুবন অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/বরেন্দ্ররেডিওনগা, এখানে আপনাদের মনের কথাগুলো জানাবেন। আজকের আলোর ভুবন অনুষ্ঠান এখানেই ইতি টানছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। অনুষ্ঠানটি প্রযোজনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা সাহা। শুভ বিদায়।